আচ্ছা। আজকে আমাদের আহ আড্ডার বিষয়টা হচ্ছে প্রাণ প্রকৃতি ও ইসলাম আধুনিকতার ধর্ম। আহ তোমার পরিচয় দিয়ে নিই। আমি হচ্ছে রাফিজা মোকাবিলা। আহ, পড়াশোনা করছি পরিবেশ বিজ্ঞান বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। শাহেদ খানের সাথে অনেকদিনই পরিচয়। আহ, তো আজকের যে আড্ডাটা, সেটাই আমি মূলত আলোকপাত করবো বর্তমান সময়ে। তো আহ, আজকে বা গত কয়েকদিন কথা যদি বলি, আহ, গরমে আমাদের যে হাঁসফাঁস অবস্থা, এবং বর্তমান সময়ে খুবই রিলেভেন্ট একটা টপিক হলো যে পরিবেশ, জলবায়ু, তারপর হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, এই বিষয়গুলো। এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে ব্যাপকভাবে দেশে বিদেশে আলোচনা হচ্ছে, বারবার সেমিনার সিম্পোজিয়াম হচ্ছে, অনুদান আসছে, প্রজেক্ট হাতে নেওয়া হচ্ছে, এবং আরো অনেক কিছু আর কি। কিন্তু এরপরও আসলে আমরা দেখা যাচ্ছে সমাধানের কোনো ছিটে ফোটাও আমরা দেখছি না। বিভিন্ন নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কি আমরা আশানুরূপ কোনো সমাধানের দিকে এখনো যেতে পারছি না। তো আজকে আমার আলোচনার বিষয়টা মূলত এই পরিবেশ বিষয়ক যে সমস্যাগুলো বর্তমান বিশ্বে, সেটাকে শুধুমাত্র পরিবেশগত একটা সমস্যা হিসেবে না দেখে, বা শুধুমাত্রই আমাদের কিছু কর্মকাণ্ডের ফলাফল হিসেবে না দেখে, আমি ব্যাখ্যা করব বিষয়টাকে একটা আহ বিশ্ব দার্শনিক যে দৃষ্টিভঙ্গির, সেখান থেকে আমি বিষয়টাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। এবং সেই কারণে মূলত আমার আজকের টপিকটা হলো যে আধুনিকতার ভ্রম। যদিও আমি শুরুতেই বিষয়টা একটু পরিষ্কার করে দিই আমার দর্শকদের কাছে এবং শ্রোতা বন্ধুদের কাছে, যে আধুনিকতা বলতে কিন্তু একটা মতবাদের কথাকেই মতবাদের দিকে আমি নির্দেশ করছি। এটা কিন্তু আহ, আমরা যেন শুধু উন্নয়ন বা হলো আমাদের উত্তরোত্তর নিজেদের ডেভেলপমেন্ট যদি বলি, সেটার বিরোধিতা না, বরং আধুনিকতা বলতে আমি আমরা 1700 এবং 1800 শতাব্দীতে গড়ে ওঠা একটি মতবাদের কথা বলবো, যেটা বিজ্ঞান এবং যুক্তিবাদের উত্থানের মাধ্যমে গড়ে ওঠে, এবং যা ধর্মীয় ও প্রাকৃতিক জীবনের পরিবর্তে মানুষের যুক্তি, প্রযুক্তি এবং ভোগবাদকে অগ্রাধিকার দেয়। মূলত দেখা যাচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পরপরই হলো মডার্নিজমের উদ্ভবটা হয় বা বিকাশটা বেশি হতে থাকে। যদিও এর পটভূমির দিকে যদি আমরা তাকাই, সেখানে আমরা যে বিষয়গুলো দেখবো, সেটার মাঝে প্রথমেই থাকবে ইউরোপীয় রেনেসাঁ। আর একটা সময় ছিল যখন ইউরোপ, আহ, আমেরিকার তো অস্তিত্বই ছিল না। ইউরোপের কথা যদি বলি, ইউরোপ পুরোপুরি অন্ধকারে নিমজ্জিত একটা জায়গা ছিল। তো পরবর্তীতে আরবদের কাছ থেকে তারা জ্ঞান বিজ্ঞানের সংস্পর্শে আসে। জ্ঞান বিজ্ঞান চর্চার ফলে আস্তে আস্তে তাদের চিন্তার উন্মুক্ত হয়। তারা হলো নিজেদের ভেতরকার যে সব অন্ধকার ছিল, সেখান থেকে তারা আস্তে আস্তে বের হয়ে আসতে চেষ্টা করে। এবং তখনকার সময়ে সমাজ ছিল যেহেতু পোপ শাসিত, পোপ বা চার্চের পাদ্রীদের দ্বারা শাসিত, তাদের সাথে একটা তখন ক্ল্যাশ দেখা যায়। কারণ হচ্ছে তাদের সময়ে যে চার্চের পাদ্রীরা ছিল, তারা ধর্মকে ব্যবহার করে বিভিন্নভাবে মানুষকে শোষণের পন্থা বের করে রাখতো। তো যে কারণে মানুষ যখন জ্ঞান বিজ্ঞানের সংস্পর্শে আসে, তখন হয় কি মানুষের সাথে এই যে চার্চের পাদ্রীদের একটা সংঘাত সৃষ্টি হয়। কারণ স্বাভাবিকত পাদ্রীদের স্বার্থে একটা আঘাত আসে। তো সেই জায়গা থেকে চার্চের সাথে সাধারণ মানুষের একটা দূরত্ব এবং সংঘাত তৈরি হয়, যেটা থেকে আমরা পরবর্তীতে সেকুলারিজম সহ নানা রকম মতবাদের উত্থান ঘটে। এবং এই যে দ্বিতীয় পয়েন্টটাতে আসছে প্রোটেস্ট্যান্ট রিফর্মেশন, এটাই হলো মূলত খ্রিস্টানদের যে চার্চের প্রভাব প্রতিপত্তি থেকে বের হয়ে আসার যে বিপ্লব, বিপ্লব কিনা আমি বলতে পারি না ঠিক, যে আন্দোলন, সেটাকেই বোঝানো হচ্ছে। এর পরবর্তীতে অন্যান্য বিষয়গুলোর মাঝে আছে শিল্প বিপ্লব, বৈজ্ঞানিক বিপ্লব। শিল্প বিপ্লবের কথাটা পরে আসছি। বৈজ্ঞানিক বিপ্লবের কথা যদি বলি,
ক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় পরিষ্কার হতে হবে, সেটা হচ্ছে বিজ্ঞান এবং বিজ্ঞানবাদ দুইটা বিষয় কিন্তু ভিন্ন। যে কোনো কিছুতেই আমরা যখন নতুন কোনো ইজম বা মতবাদের দিকে নিয়ে যাব, তখন কিন্তু সেটা আমাদেরকে ডেভিয়েটেড করে ফেলে। আমরা যে সত্যের জন্য কোনো একটা বিষয়ের দিকে অগ্রসর হচ্ছি, সেই বিষয়টা থেকে কিন্তু আমাদেরকে ডেভিয়েটেড করে ফেলে এবং আমাদেরকে পক্ষপাত দুষ্ট করে ফেলে। তো বিজ্ঞান সাধারণ দেখা গেছিল তারা কিন্তু জ্ঞান বিজ্ঞানের চর্চা বা জ্ঞান বিজ্ঞানের সংস্পর্শে আসে মূলত আরবদের মধ্য দিয়ে। তো আরবদের মধ্যে দিয়ে বলতে গেলে ইসলাম মুসলিমদের হাত ধরে আর কি। তো মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের কিন্তু একটা নিজস্ব ধারা, নিজস্ব সিলসিলা আছে। তো সাধারণত বিজ্ঞান বা হচ্ছে সত্যকে জানার যে পথ, সেই ক্ষেত্রে সেটার সাথে তো আহ আবার সত্যের সংঘর্ষ হতে পারে না। কিন্তু এই ক্ষেত্রে হয়েছে, আধুনিকতার ক্ষেত্রে হয়েছে। তারা দেখা গেল বিজ্ঞান বা যুক্তি প্রযুক্তির কে যখন চর্চা করতে গেছে, তারা ধর্ম এবং প্রাকৃতিক জীবনের সাথে একটা বিরোধে লিপ্ত হয়। এটা হওয়ার কথা ছিল না, কিন্তু হলো। কেন হলো? কারণ আরবরা যে, বা সরি আমি বারবার আরবদের কথা বলছি, মুসলমানরা যে জ্ঞানের চর্চা করতো, যে ইলমের চর্চা করতো, সেটাতে কিন্তু একটা নির্দিষ্ট উসুল মেথোডোলজি ছিল, জ্ঞানের মেথোডোলজি, হাকিকতকে কেন্দ্রে রেখে। কিন্তু ইউরোপে বিশেষ করে ছাপাখানা যখন আবিষ্কার হয়, মানুষ হচ্ছে ব্যাপকভাবে বইপত্রগুলো, আহ কোনো উসুল সাধারণত সেটা জ্ঞান তো ওস্তাদের সান্নিধ্যে থেকে, ওস্তাদের সহবতে থেকে শেখার বিষয়। কিন্তু দেখা গেল ছাপাখানা আবিষ্কার হওয়ার পরে ব্যাপকভাবে মানুষ আহ কিতাবগুলো প্রিন্ট আউট হচ্ছে, মানুষ পড়তেছে, তখন কিন্তু সেই ম্যাথোডোলজিটা আর ফলো করা হচ্ছে না। মানুষ জ্ঞান কিন্তু যে যার মতো করে অর্জন করতেছে। তো সেই সময় দেখা গেল মানুষ তার আকলকে প্রাধান্য দিচ্ছে অন্যান্য বিষয়গুলো থেকে বিচ্ছিন্ন হয়ে যে বিজ্ঞান চর্চার দিকে চলে গেল। সেটা পরবর্তী বিজ্ঞানের চাইতেও বিজ্ঞানবাদ, বিজ্ঞানের পূজা, প্রযুক্তির পূজা হয়ে দাঁড়ালো। তো এই কারণে এই বৈজ্ঞানিক বিপ্লবও কিন্তু আধুনিকতার যে ধারণা, সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিকতার মূল বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, সেখানে আছে, প্রথমে আসে মানব কেন্দ্রিক যুক্তিবাদ। মানব কেন্দ্রিক যুক্তিবাদ বলতে মূলত তারা যে আইডিয়াটা প্রতিষ্ঠা করে, সেটা হলো মানুষই হলো সবকিছুর মূলে। দুনিয়ার সবকিছু মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে, এবং হচ্ছে যে সেগুলো, সে কারণে মানুষ হচ্ছে ইচ্ছা মতো সেগুলোকে ব্যবহার করবে, সেগুলোকে এক্সপ্লয়েট করবে, শোষণ করবে। এবং মানুষের চিন্তায় যা কিছু আসে, চিন্তার বাইরে মানুষের আকল, মানুষ যা যেটাকে সঠিক বা ভুল মনে করে, সেটাই অ্যাকচুয়াল সঠিক বা ভুল। এর বাইরে কোনো আলাদা গডের যে ধারণা, সেটা পুরোপুরি তাদের ভেতর থেকে চলে যায়। তারপর হলো যে মানুষের আকলের বাইরে অন্য কোনো ভালো মন্দের ধারণা বা স্পিরিচুয়াল যে ইফেক্ট, এগুলো সবকিছুকে তারা হচ্ছে আস্তে আস্তে অস্বীকার করা শুরু করে। এবং দ্বিতীয় পয়েন্ট হলো সেকুলারিজম। মানে ধর্ম যদিও কেউ পালন করতে চায়, তাহলে সেটা হচ্ছে শুধুমাত্র নিজেরা ঘরে বসে পালন করবে। এর সাথে রাষ্ট্র, সমাজ বা আর আদার্স যে কোনো কিছু, প্রকৃতি, আমাদের অর্থনীতি, আমরা কিভাবে চলবো, খাবো, কিভাবে আমাদের সম্পদের ব্যবহার করবো, কোনো কিছুর সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। এবং আহ ওয়াহিকে অস্বীকার, যে কারণে আধুনিকতা আধ্যাত্মিক এবং নৈতিক ভিত্তি হারায়। আমরা জানি যে কোনো সভ্যতাই কিন্তু মানে আধুনিকতা পূর্ব সভ্যতাগুলোর দিকে যদি তাকাই, সবগুলোতেই কিন্তু মোটামুটি আহ উম, যে আখিরাতের একটা ধারণা থাকে। হ্যাঁ, হইতে পারে যে এক একটা ধর্মের ক্ষেত্রে দেবদেবী বা এরকম বিভিন্ন আইডিয়া থাকলেও, আখিরাত বা মৃত্যুর পরে যে তাকে একটা ভালো মানে জান্নাত জাহান্নামের যে আইডিয়া, এটা কিন্তু সব মোটামুটি সব ধর্মই ছিল। যে কারণে মানুষ যখন কোনো ভালো কাজ করে, তখন তার মাঝে সেটার
পুরস্কার পাওয়ার যেমন আকাঙ্ক্ষা থাকতো, তেমনি কোনো খারাপ কাজ করলেও সেটার যে সে শাস্তি পাবে সেই আকাঙ্ক্ষা, মানে সেই ভয়টাও তার মাঝে থাকতো। কিন্তু সেকুলারিজম বা মাধ্যমে যে মডার্ন আধুনিকতাবাদ প্রতিষ্ঠিত হয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তারা ধর্মকে এক প্রকার অস্বীকারই করা শুরু করে। তখন তারা কি ওয়াহিকেও অস্বীকার করে। তো ওয়াহি ছাড়া একটা আহ মানে সর্বজান্তা, যে একজন খোদা আছেন আমাদের, সবকিছুর নিয়ন্ত্রক যিনি, তাকে যখন অস্বীকার করা হয়, তার কাছ থেকে আসা বিধিবিধানও যখন অস্বীকার করা হয়, তখন কিন্তু মানুষের যে মোরালিটি বা এথিক্স, এটা কিন্তু স্পষ্ট কোনো গ্রাউন্ড থাকে না। কারণ তখন মোরালিটি হয় মানুষ নিজে যেটাকে ভালো মনে করে তা, মানুষ নিজে যেটাকে খারাপ মনে করে তাই হচ্ছে খারাপ। তো এরকম আইডিয়া গুলো কিন্তু অনেক বেশি কনফ্লিক্টিং আর কি, কারণ মানুষের মন কিন্তু মানুষকে ধোঁকা দিতে পারে, এবং এক্ষেত্রে আস্তে আস্তে দেখা যায় মানুষের স্বার্থ এখানে একীভূত হয়ে যায়। মানুষ নিজের স্বার্থে যেটাকে ভালো মনে করতেছে, সেটা ভালো না হলেও তারা ভালো হিসেবে প্রতিষ্ঠা করে, এবং সেটা খারাপ, সেটা সেটাকে মানে তাদের কাছে খারাপ হলেও আহ, সেটাকে হয়তো ভালো হিসেবে প্রতিষ্ঠা করবে নিজের স্বার্থের কারণে। এরপর আধুনিকতা অন্যান্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে পুঁজিবাদ, ভোগবাদ, বিজ্ঞানবাদ। বিজ্ঞানবাদের কথা আমরা বলছি। পুঁজিবাদ আহ আমরা বুঝি, এগুলো আমরা পরবর্তীতে আহ ডিটেলসে আসবো ইনশাল্লাহ। এবার আসি আহ মডার্নিজম কিভাবে একটা প্রকৃতিকে দেখে আর কি। মডার্ন যে সভ্যতা, পাশ্চাত্য সভ্যতা, সেটা দাঁড়ায় আছে মূলত হচ্ছে রেনে দেকার্তের চিন্তা ভাবনার উপরে। রেনে দেকার্তে ছাড়াও আরো অন্যান্য যে সব চিন্তাবিদরা এখানে আছেন, তাদের মাঝে ছিলেন হেগেল, ভলতেয়ার, জন লক, এরকম অনেকেই। তো রেনে দেকার্তের দ্বৈতবাদ অনুসারে মানব, তিনি বলতেছেন মানুষের মন এবং দেহ দুইটা হচ্ছে আলাদা, এবং দুইটার সাথে একে অপরের সাথে কোনো সম্পর্ক নাই। মন হচ্ছে চিন্তা করতে পারে, আর দেহ হচ্ছে আহ জড় বস্তু। আহ, এটাকে হচ্ছে মানুষ ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারবে, নিজের কাজে ব্যবহার করতে পারবে। তো সেভাবে হলো তারা দেহ, প্রকৃতি বা এর বাইরে যা কিছু আছে সবকিছুকে এক কাতারে ফেলে দেয়। এর 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 কারণে হয় কি, মানুষের কিন্তু ইসলাম কিন্তু মানুষের আহ মন এবং দেহ দুটো আলাদা হলেও দুটার কাছে মাঝে কিন্তু একটা সংযোগ রক্ষা করে। কারণ মানুষের শরীরটা হচ্ছে মানুষের কাছে আমানত, এবং সে এটাকে যথেচ্ছ ভাবে ব্যবহার করতে পারবে না। ঠিক তেমনি ভাবে প্রকৃতিও কিন্তু মানুষের কাছে আমানত স্বরূপ। এবং শুধু আমানতই না, সে এটার দুইটার উপরেই সে কিন্তু দায়িত্ববান। তো কিভাবে প্রকৃতিকে ব্যবহার করতেছে, নিজের শরীরকে ব্যবহার করতেছে, এটার ব্যাপারে কিন্তু মানুষকে জবাবদিহি করতে হবে। কিন্তু মডার্ন যে চিন্তাধারা, সেক্ষেত্রে সেখানে কিন্তু এই যে যেহেতু মন এবং শরীরকে আলাদা করে দেখানো হচ্ছে, এবং রেনে দেকার্তের এই মতবাদ অনুযায়ী মানুষ ইচ্ছা মতো নিজের আহ চলাফেরা করতে পারবে, ইচ্ছা মতো হচ্ছে প্রকৃতিকে শোষণ করতে পারবে। এবং আধুনিকতা পূর্ব সভ্যতায় প্রকৃতিকে দেখা হতো পবিত্র হিসেবে, আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিদর্শন হিসেবে। সে কারণে আধুনিকতা পূর্ব সভ্যতায় ইচ্ছা মতো আশপাশটা কেটে সাফ করে একদম খা খা মরুভূমি করে ফেলতে আমাদের কিন্তু চোখে লাগতেছে না। কিন্তু এই জিনিসটা গ্রামে গঞ্জে খুব সহজে কিন্তু আপনি দেখবেন না। আস্তে 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 হচ্ছে, কিন্তু খুব দ্রুত, মানে হুট করে কিন্তু বিরান হয়ে যাওয়া এই জিনিসটা গ্রামে গঞ্জে এটা আসলে দেখা যায় না। কারণ ওই যে আহ বিষয়গুলা একটা মতবাদগত জায়গা থেকে বা একটা বিশ্ব দর্শনের জায়গা থেকে আসলে চেঞ্জ হচ্ছে। তো
সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেকুলারাইজেশনের প্রভাবের কারণে মানুষ যেহেতু প্রকৃতিকে আর স্যাক্রেড মনে করতেছে না, কারণ তার কাছে তো স্যাক্রেডের আইডিয়াটাই আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে, তার সাথে স্পিরিচুয়ালিটির আইডিয়াটা নাই হয়ে যাচ্ছে। তার যে গডের ধারণা সেটা নাই হয়েছে। গড না থাকলে সেখানে তো আর আখিরাতের কথা আসবে না। গড না থাকলে সেখানে প্রকৃতির সাথে তো গডের সম্পর্ক সেটাও আস্তে আস্তে তারা ডিনাই করতে থাকে। এবং যেটা গুরুতর সমস্যাজনক সেটা হচ্ছে প্রকৃতিকে ডিস্যাক্রিলাইজেশন করা হয় একটা বস্তুবাদী দর্শনের জায়গা থেকে। এই আধুনিকতা দাঁড়ায় আছে আরো একটা বিষয়ের উপর, সেটা হলো বস্তুবাদ। অর্থাৎ আমি আমার চোখে যা দেখতেছি সেটাই আমি বিশ্বাস করব। চোখে দেখার বাইরে চক্ষুর বাহিরে যা কিছু আছে সেটা আমি যদি না দেখি আমি সেটা বিশ্বাস করব না। যেটা কিন্তু সরাসরি আমাদের যে আধ্যাত্মিকতার ধারণা সেটা সাথে পুরোপুরি সাংঘর্ষিক। এবং আমরা জানি ট্র্যাডিশনাল সোসাইটিতে যে গডের যে ধারণা সেটা কিন্তু সবসময় সেটা কিন্তু চর্মচক্ষু দিয়ে সবকিছু বা যুক্তি দিয়ে প্রমাণ করা সম্ভব না সব ক্ষেত্রে। কিন্তু যেহেতু মডার্ন মানুষ স্পিরিচুয়ালিটিকে দেখতেছে না, গডকে দেখতেছে না, সে প্রকৃতিকে শুধুমাত্র একটা বস্তু হিসেবে কাউন্ট করতেছে। যেই কারণে প্রকৃতির প্রতি যেই শ্রদ্ধাবোধ, প্রকৃতির নিজস্ব যে একটা হক আছে, প্রকৃতি যে আল্লাহর নূরের তাজাল্লি, আল্লাহর নিয়ামত, এই বিষয়টা সে কিন্তু আর একনলেজ করতেছে না। এবং প্রকৃতিকে একটা কেবলমাত্র বস্তুতে পরিণত করতেছে, এবং তাদের যে মতবাদ সেটা অনুসারে সে প্রকৃতিকে এখন ইচ্ছা মতো এক্সপ্লয়েট করতে পারবে। সেটা শুধুমাত্র তাদের ভোগ করার বস্তু। তো দেখেন এই জায়গায় কিন্তু মূলত কন্ট্রাডিকশনটা তৈরি হচ্ছে। যেখানে মানুষ, ট্রেডিশনাল মানুষ প্রকৃতিকে দেখছে আল্লাহর নিয়ামত হিসেবে, তখন কিন্তু স্বভাবতই তার প্রতি একটা শ্রদ্ধাবোধ, মারহামাত জড়িত থাকে। কিন্তু মডার্ন মানুষ যখন আল্লাহকে অস্বীকার করতেছে, প্রকৃতিকে একটা জাস্ট বস্তু গণ্য করতেছে, প্রকৃতির প্রতি যে মর্যাদাবোধ, মারহামাত, এটা কিন্তু তার সরে যাচ্ছে। এবং এখন থেকেই কিন্তু শুরু হচ্ছে তার এক্সপ্লয়টেশনের যাত্রা। এবং তারা কি করে, এই চিন্তাধারার কারণে পশ্চিম প্রকৃতির আমানতদার হওয়ার পরিবর্তে নিজেকে শাসক ভাবা শুরু করে, যেটা কিন্তু ইসলামের ধারণার সাথে সম্পূর্ণ বিপরীত। ইসলাম কিন্তু প্রকৃতি বা ন্যাচারাল ওয়ার্ল্ড কে কখনোই আহ, মানুষের শাসনের আন্ডারে আনে না। বরং মানুষকে বলে তুমি হচ্ছে রাখাল, তুমি হচ্ছে খলিফা বা প্রতিনিধি, তুমি আল্লাহর প্রতিনিধি হিসেবে দুনিয়ার জমিনকে রক্ষা করবা। এখানে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হওয়ার পরেও সেখানে ফিতনা বা ফাসাদ সৃষ্টি করবা না, জমিনকে নষ্ট করবা না। এবং জমিনকে যতভাবে পারা যায় সেটাকে সংরক্ষণ করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে। এবং বলা হয় যে কল্যাণকামিতাই হচ্ছে দিন, সেখানে কল্যাণ প্রতিষ্ঠা করবে। এখন আমি এখানে কিছু কোটেশন অ্যাড করছি সাইদ হোসেন নাসের। তিনি হচ্ছেন একজন ইরানি ফিলোসোফার এবং এনভায়রনমেন্টালিস্ট। তিনি হচ্ছে ইসলামী এনভায়রনমেন্টালিজমের প্রবক্তা বলা যায়। তার বেশ কিছু ভালো বই আছে, ম্যান এন্ড নেচার তার মধ্যে অন্যতম। আপনারা চাইলে ঘাটাঘাটি করে দেখতে পারেন। তো তার এখানে একটা কোটেশনে বলা হচ্ছে, দ্য sacred cosmos became a neutral quantity void of spiritual meaning। এখানে সৈয়দ নাসর কসমস বা মহাজগতের সাথে প্রকৃতির যে সম্পর্ক সেটাকে হলো তিনি কাউন্ট করেন। এবং তিনি বলতেছেন যে যে পবিত্র মহাজাগতিক ভাবে প্রকৃতির যেই পবিত্রতা সেটাকে কিন্তু ডিস্যাক্রালাইজ করা হয়েছে। এবং সেটাকে শুধুমাত্র একটা পরিমাণ বা বস্তুবাচক সংখ্যা হিসেবে নামিয়ে আনা হয়েছে, যেটা কোনো স্পিরিচুয়াল অর্থ নাই। অন্য অন্যদিকে ইসলাম বা হচ্ছে অন্যান্য ট্রেডিশনাল সভ্যতায় এই প্রকৃতিকে যখন আল্লাহর মাহাত্ম্যের সাথে মানুষ যুক্ত করত, তখন কিন্তু আমরা প্রকৃতি একটা অন্যরকম দোতনা নিয়ে হাজির হতো। আপনারা খেয়াল করবেন, যখন আপনাদের অনেক মন খারাপ থাকে এরকম, বা হচ্ছে আপনি অনেক স্ট্রেসড, এমন সময় আপনি খুব নেচার, শুধুমাত্র নেচার আছে এরকম একটা জায়গায় গিয়ে যখন দাঁড়াবেন,
আপনি মনের ভেতরে যে অসাধারণ শান্তি, যে সুকুনটা অনুভব করবেন, এটা কিন্তু কখনোই একটা ইটকাট পাথরের দেয়াল, বাড়ির ভেতরে আপনি অনুভব করবেন না। এর কারণ কি? এটা কারণ এই যে প্রকৃতি হলো মূলত আল্লাহর নূরের তাজাল্লি, আল্লাহর নিয়ামতের সরাসরি রিফ্লেকশন। সেই কারণে আল্লাহর সান্নিধ্যে আপনি যেই সুকুন পাবেন, তার সরাসরি একটা ইফেক্ট কিন্তু আপনি নেচারের মাঝে থেকে পাবেন। কিন্তু আপনি ইট কাঠ পাথরের মাঝে বা হচ্ছে যে এই যে যান্ত্রিক যে সভ্যতা, সেখানে কিন্তু কোনো স্পিরিচুয়ালিটি নাই। হ্যাঁ, সেখানেও আপনি কিন্তু শান্তি পেতে, সেই সেই সাকিনাটা অনেকটাই পেতে পারতেন, যদি সেটা হাকিকতকে কেন্দ্র করে তৈরি একটা আহ সভ্যতা হতো, হাকিকতকে কেন্দ্র করে তৈরি একটা স্থাপত্য হতো। আমাদের ইসলামী সভ্যতায় বিভিন্ন মসজিদ বা হলো, শুধু মসজিদই না, বাড়িঘর গুলো কিংবা হলো আহ, যে কোনো কমপ্লেক্স, এগুলা ডিজাইন বা আর্কিটেকচার গুলো এমন ভাবে তৈরি করা হতো যেখানে হাকিকতকে, অর্থাৎ আল্লাহর একত্ববাদকে মূলে রেখে ডিজাইন বা নকশাগুলো করা হতো। আপনারা আহ ইসলামী জিওমেট্রিক প্যাটার্ন বা হচ্ছে ইসলামী যে নকশা, এগুলো নিয়ে যদি পড়াশোনা করেন, আপনারা এই ব্যাপারে ভালো ধারণা পাবেন। তো দ্বিতীয় কোটেশনে যদি আমরা যাই, in traditional societies nature was seen as one's wife but the modern ways turned into a prostitute. এই কোটেশনটা দিয়ে বোঝানো হচ্ছে যে ট্রেডিশনাল সোসাইটিতে নেচার কতটা সেক্রেট ছিল, এবং মডার্ন সোসাইটিতে সেই সেক্রেটনেসটা তো চলে গিয়ে প্রকৃতিকে কতটা নিচু এবং শুধুমাত্র ভোগের পণ্য হিসেবে মানুষ গণ্য করছে। এবার আমি আধুনিকতা বনাম ইসলামের দর্শন নিয়ে একটা তুলনামূলক আলোচনা অ্যাড করেছি স্লাইডে। যদি আমরা প্রকৃতির মধ্যে চিন্তা করি, আধুনিকতা প্রকৃতিকে কিভাবে দেখে, ইসলাম কিভাবে দেখে। আধুনিকতা প্রকৃতিকে দেখে শোষণের হাতিয়ার হিসেবে, অন্যদিকে ইসলাম দেখে একটা আমানত হিসেবে। এবং মজার বিষয় হচ্ছে, এই শোষণ শব্দটা কিন্তু সরাসরি তার যেই সরাসরি হচ্ছে যেই আহ, তাদের সনদ গুলা থাকে, যেমন আমি যদি কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি সিবিডির কথাও বলি, সেখানে তাদের প্রিন্সিপালে লেখা আছে যে প্রতিটা দেশ হচ্ছে স্বাধীনভাবে নিজের দেশে যে সম্পদগুলো আছে সেগুলোকে এক্সপ্লয়েট করতে পারবে নিজেদের দেশের পরিবেশ নীতির উপর, পরিবেশ নীতির সাথে অ্যালাইন হয়ে। এবং দে মেনশন দ্য ওয়ার্ড এক্সপ্লয়েট। ওকে। তো যেই সভ্যতা বা যারা প্রকৃতির কে রক্ষা করার কথা বলে সনদ তৈরি করছে, সেখানে আবার লিখছে প্রকৃতিকে শোষণ করা, তাদের দ্বারা কিভাবে প্রকৃতি সংরক্ষিত হইতে পারে? এইটা একটা বড় গুরুতর প্রশ্ন। অন্য কোনো শব্দ না, তারা যেখানেই ব্যবহার করছে শোষণ। তো একজন শোষক, একদল শোষক কিভাবে প্রকৃতির সংরক্ষক হতে পারে? অন্যদিকে ইসলামের আইডিয়াটা হচ্ছে প্রকৃতি মানুষের জন্য আমানত স্বরূপ। আল্লাহ মানুষকে কিছুদিনের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, কিছু দায়িত্ব পালন করার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। এবং তার কাজে সে প্রকৃতি বা যা কিছু আছে সেগুলোকে সে ব্যবহার করতে পারবে, কিন্তু অপচয় করতে পারবে না, শোষণ করতে পারবে না, নষ্ট করতে পারবে না। যদি সে করে, তাহলে সে দুনিয়াতে ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত হবে এবং তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। অর্থনীতির কথা যদি চিন্তা করি, আধুনিকতা অর্থনীতিকে দেখে সীমাহীন বৃদ্ধি বা মুনাফা লাভের উপায় হিসেবে। বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ড যখন শুরু হয়, তখন থেকে মানুষের মাঝে হু হু করে ধনী হওয়ার একটা প্রবণতা তৈরি করা হয়। এবং এই যে মডার্ন, পোস্ট মডার্ন সোসাইটিতে অর্থনীতি যেভাবে দাঁড়িয়ে আছে এখনো, সেখানে মানুষ বা কোনো রকম কোনো কিছুর বাছ বিচার না করে কেবলমাত্র তার প্রফিটের কথাই চিন্তা করবে। সেই প্রফিট লাভ করতে সে শ্রমিক শোষণ করলো, পরিবেশ শোষণ করলো, আহ অন্য অন্যান্য লো, গরিব দেশের মানুষগুলোকে শোষণ করলো। এটা কোনোই তারা তোয়াক্কা করতে বাধ্য না। কিন্তু ইসলাম কোন এই যে সীমাহীন বৃদ্ধি
এই বিষয়টাকে, অথবা হচ্ছে যে সম্পদ পুঞ্জীভূত করে রাখা, এই বিষয়গুলোকে সমর্থন করে না। তো সমর্থন করে না সেটাকে কিভাবে টেকনিক্যালি সেট করা হয়েছে? তুমি কিন্তু তোমার মতো সম্পদ অর্জন করতে পারো, কিন্তু তোমার সম্পদ যত বাড়তে থাকবে সেই সম্পদ থেকে তোমাকে অবশ্যই জাকাত দিতে হবে, সে পার্সেন্টেজ হারে। অথচ আল্লাহ কোরআনে বলতেছেন যে তোমরা সম্পদ পুঞ্জীভূত করে রাখে না, সম্পদ কিন্তু পুঞ্জীভূত করে রাখা যাবে না। যে তোমাদের সম্পদে গরিব দুঃখীদের হক আছে। এমন না যে আহ, যেটা যেটা ওয়েস্টার্ন বিশ্ব করে থাকে, তারা সম্পদ বিভিন্ন ভাবে বাইরের দেশগুলোকে, গরিব দেশগুলোকে শোষণ করবে, তারপর হচ্ছে বছর শেষে কিছু অনুদান দিবে, দান করবে, খয়রাত দিবে, এবং দেখাবে যে দে আর অ্যাকচুয়ালি দ্য গ্রেটেস্ট। তারা অনুদান দিয়ে তাদের পাশে থাকতেছে, কিন্তু এই টাকা তো অ্যাকচুয়ালি তারা শোষণ করেই আনতেছে। এবং যে পরিমাণ শোষণ তারা করে আনতেছে, যে পরিমাণ পরিবেশ দূষণ, পরিবেশ দূষণের প্রভাব ওই দেশ, গরিব দেশগুলোর উপর পড়তেছে, সেটার ক্ষতিপূরণও এটা দিয়ে আসলে কাটাকাটি হয় না। তো সেইটাকে ইসলাম কিন্তু একটা সব দিক থেকে ব্যালেন্স যেন হয় সেইভাবে তার অর্থনীতিকে সাজায়, এবং সেখানে শোষণের বিন্দু মাত্র সুযোগ নেই। প্রযুক্তির ক্ষেত্রে যদি আসি, আধুনিকতা প্রযুক্তির সীমাহীন ভাবে ব্যবহার এবং অগ্রগতির কথা বলে, কিন্তু ইসলাম প্রযুক্তিকে ব্যবহার করতে পারবে তখনই যখন হচ্ছে সেটা কল্যাণকামিতার উদ্দেশ্য হবে। তুমি তোমার মতো প্রযুক্তি অবশ্যই ব্যবহার করতে পারবা, প্রযুক্তির সাথে তোমার কোনো বিরোধ নেই, কিন্তু সেই প্রযুক্তি হইতে হবে কল্যাণকামিতার উদ্দেশ্যে। এখন আমরা আসি, এই যে পার্থক্যগুলো আমরা দেখলাম, আধুনিকতার উপর দাঁড়িয়ে থাকা বর্তমান বিশ্ব, যার মূল চালক হচ্ছে পশ্চিমা বিশ্ব, ইউরোপিয়ানরা, তারাই তো আজকাল পরিবেশ নিয়ে সবচেয়ে বেশি মানে পরিবেশবাদী আলাপগুলো মূলত তারা উঠায়, এবং বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়ামে অন্যান্যরাও যাতে আহ যুক্ত হয় সেগুলোর জন্য ফান্ডিং দিচ্ছে। তারা বিভিন্ন সম্মেলন ডাকছে, বড় বড় অ্যাডভোকেসি করছে পরিবেশ বাদের। তাদের যে মতাদর্শ, তাদের যে চিন্তা দর্শনের উপর তারা তাদের নিজেদের দেশ এবং পুরো বিশ্বকে চালায়, সেই মানব স্বার্থবাদী পুঁজিবাদী সভ্যতার উপর দাঁড়ানো বর্তমান পৃথিবী, সেটা কি কখনো নিজ স্বার্থের বাইরে গিয়ে প্রকৃতিকে রক্ষা করবে বলে মনে হয় আপনাদের? যদি তারা নিজ স্বার্থের বাইরে গিয়ে প্রকৃতিকে রক্ষা করতে যায়, তাহলে তাকে প্রকৃতির টেকসই ব্যবহার করতে হবে। কিন্তু প্রকৃতির টেকসই ব্যবহার যদি তারা করে, সেটা তাদের পুঁজিবাদী অর্থনীতিকে ধ্বংস করে দিবে। তাই এই কারণে এই পুঁজিবাদী বিশ্ব বা পশ্চিমা সভ্যতা কখনোই পরিবেশকে তার নিজের জায়গায়, বা যেটাকে বলে টেকসই উন্নয়ন, সেটা কখনোই সে হতে দিবে না। এখন সে যদি পরিবেশকে টেকসই উন্নয়ন করতে নাও দেয়, তাহলে তো কি আজকে হোক কালকে হোক তাদের বিরুদ্ধে কথা উঠবে যে তারা পরিবেশকে শোষণ করতেছে, তাদের ক্ষতিপূরণ বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা উঠবে। তো সেই জন্য তারা শুরু করে কি, ইকো মডেলের ভাওতা। আমি বলতেছি না যে ইকো মডেল মানেই যে সবগুলো ভারতবাজি বা সবগুলো পশ্চিমা থেকে আসতেছে, ব্যাপারটা এরকম। কিন্তু কর্পোরেট ভাবে যে ইকো মডেল গুলো, সেগুলো কতটা ভাওতাবাজি আপনারা নিজেরা একটু খেয়াল করলেই দেখবেন। যে ইউনিলিভার সব তাদের শুধুমাত্র কসমেটিক্স এর মাধ্যমে যে পরিমাণে প্লাস্টিক পলিউশন ঘটায়, যে পরিমাণে, সেখানে তারা একটা দুইটা প্রোডাক্ট আনবে যেটার কে তারা এখন লিখতেছে যে এটা ইকো ফ্রেন্ডলি। এখন ইকো ফ্রেন্ডলি বলতে অ্যাকচুয়ালি কি? তারা কি কেমিক্যাল, তারা যে ফেস ওয়াশটা বানাচ্ছে সেটাতে উম, যে কেমিক্যাল গুলো ইউজ করতেছে, সেগুলা ইউজ করার সময়, ফেস ওয়াশটা বানানোর সময় পরিবেশের কোনো দূষণ হয় না? তারা প্লাস্টিকটা হয়তো বা একটু কম, কম প্লাস্টিক বলতে কি বোঝায়, মানে অন্য প্লাস্টিক, যেখানে যে অন্য আরেকটা প্লাস্টিক ইউজ করলে যেটা হয়তো আরো বেশি দিন ধরে সময় নিত পৌঁছতে, এটা হয়তো বা একটু কম সময় নিত, কিন্তু প্লাস্টিক তো প্লাস্টিক তারা ইউজ করেছে। এবং তারা যেভাবে পুরো বিশ্ব জুড়ে পুঁজিবাদী ব্যবস্থার মাধ্যমে এইভাবে আহ, পুঁজিবাদী ব্যবস্থাটা চালায় রাখছে। যেমন আমাদের কাছে মার্কেটিং করা হয় যে এক এক- আহ, একটা একটা ফেসের জন্য, একজন মানুষের জন্য বিভিন্ন নামের প্রোডাক্ট,
এগুলোর কাজ কিন্তু দেখা যায় মোটামুটি সেম ধরনের, কিন্তু আমাদের সামনে এমন ভাবে মার্কেটিং করা হয়, কিছুদিন পর পর তারা নতুন নতুন প্রোডাক্ট আনতে থাকে। সামান্য 19-20 তফাৎ দেখাই আহ, যে প্রোডাক্ট গুলো আনতে থাকে, এক একটা প্রোডাক্ট আনা মানে হচ্ছে সেগুলো ব্যাপকভাবে নেচারের উপর স্ট্রেস তৈরি করে আসে। কারণ সেখানে পানির ব্যবহার আছে, সেখানে আপনার এই যে সেটা যখন ওয়েস্ট হচ্ছে সেই ওয়েস্ট কিন্তু পচতেছে না। আবার হলো আপনি যখন একবার ইউজ করবেন সেটাকে আবার কন্টিনিউয়াস ইউজ করার একটা সাইকেলের ভিতরে আপনাকে ঢোকানো হবে। তো তুমি যদি এতই ইকো ফ্রেন্ডলি চিন্তা করো, তাহলে তুমি কেন এত বেশি পরিমাণে প্লাস্টিক পলিউশন ঘটাচ্ছ? তুমি যদি এত বেশি ইকো ফ্রেন্ডলি চিন্তা করো, কেন মানুষের স্কিনের 12টা বাজাচ্ছ তুমি এত বেশি পরিমাণে প্রোডাক্টস, কসমেটিক্স প্রোডাক্টস এনে এনে? এবং বর্তমানে এটা দেখানো হচ্ছে যে আমাদের স্কিন ভালো রাখতে এগুলো এগুলো দরকার। আগে তো এত বেশি জিনিস দরকার ছিল না, এখন কেন অনেক বেশি দরকার হচ্ছে? ভালো হচ্ছে এখন পলিউশন বেড়ে গেছে। পলিউশন কারা বাড়াইছে? পলিউশন বাড়ানোর পিছনে সবচেয়ে বেশি দায়ী কোন দেশগুলা? তাদেরকে প্রশ্ন করেন। তারা পলিউশন বাড়াচ্ছে নিজেদের স্বার্থের জন্য, গরিব দেশগুলোকে শোষণ করে। তারপরে এই গরিব দেশগুলোর উপরেই সব রকমের খরচ চাপানো হচ্ছে, ওয়েস্ট গুলা ফেলা হচ্ছে ওই গরিব দেশগুলোতে গিয়ে। বাংলাদেশের মতো ছোট একটা দেশ, সেখানেও রাতের আধারে আহ বড় 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 দেশের জাহাজগুলা এসে তেল ফেলে পালিয়ে পালিয়ে যেতে চায়। যদি পরিবেশ অধিদপ্তরে ভালো লোকজন থাকে, তারা সৎ এবং অন্যান্য জায়গা থেকে ভালো সাপোর্ট পাচ্ছে দেশের সরকারের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, তখন তারা কিছুদিন কাজ চালিয়ে দিতে পারে, কিন্তু বেশি দিন পারে না। কারণ দুনিয়ার সব রাঘব বোয়াল গুলা তো আসলে এক এক নৌকারই মাঝি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আহ এই যে পুঁজিবাদের আহ যে চক্র, সেইখান থেকে কখনোই আমি টেকসই পরিবেশ রক্ষার কোনো ডাক পাবো না। তারা, এবং তাদের আরেকটা ভাবনা দেখেন, গত কিছুদিন আগে, কয়েক মাস আগে তারা কপ সম্মেলন হয় ব্রাজিলে। এবং এই কপ সম্মেলন হওয়ার জন্য 10 লাখ গাছ কাটা হয় আমাজনের কপ সম্মেলনে যাওয়ার জন্য রাস্তা তৈরি করতে। ডাজ ইট মেক এনি সেন্স? যে এটা কিভাবে হইতে পারে, যেখানে আপনি পরিবেশ বাঁচানোর জন্য সম্মেলন করতেছেন পুরো বিশ্বের বড় বড় দেশগুলোকে সাথে নিয়ে, সেখানে আপনি হচ্ছে আমাজনের মতো জঙ্গল, যেটা পৃথিবীর ফুসফুস, সেটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন? এটা সেন্স মেক করে না। শুধুমাত্র একটা জায়গা থেকে সেন্স মেক করে, সেটা হচ্ছে পুঁজিবাদের জায়গা থেকে। কারণ প্রতিটা দেশ আসলে খুশি হয় নিজের দেশের যদি কপ সম্মেলন বা এরকম বড় বড় সম্মেলন করতে পারে। কারণ বাইরের দেশ থেকে ডেলিগেটরা আসবে, সেখানে থাকবে তাদের রেমিট, ফরেন ফরেন কারেন্সির রিজার্ভ ভারী হবে। এটা তাদের তো ইকোনমির জন্য অনেক বেশি ভালো। সেই কারণে তারা ইচ এন্ড এভরিথিং করতে রাজি। এবং এখানে পরিবেশ একটা ভাওতা। এবার আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আসি, সেটা হলো আমাদের রাফিয়া, তুমি আমাদেরকে সবসময়। জি ভাইয়া। মিটিংটা শেষ হয়ে যাবে উইদিন 1 মিনিট। তুমি আচ্ছা, এই আমি কি টপিক থেকে আবার নেক্সট মিটিং এ শুরু করবে। রিজয়েন হ্যাঁ, করব? হ্যাঁ, এটাতেই সবাই ওকে, আমি রিজন। তাহলে লিভ দিচ্ছি। হ্যাঁ, ওকে, সবাই লিখ দেই আবার। 2 মিনিট পরে এটাতে জয়েন ওকে।